নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, কিছুটা কম বেশি হতে পারে। এছাড়া ২ ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ এসেছে। এর মধ্যে প্রথম বছর শুধু মূল বেতন, পরের বছর বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা দেওয়া হতে পারে। গতকাল বুধবার জাতীয় বেতন কমিশন ২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো আছি। এই প্রসঙ্গে আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাই। প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১০০% বাড়ানোর সুপারিশ কেন করা হলো? বর্তমান বেতন কাঠামোর মূল সমস্যাটা কোথায়? মূল বেতন কাঠামোর সমস্যা যেটা বলছেন, আসলে সরকারি কর্মচারীদের চাকরিজীবী যারা আছেন তাদের বেতন অতীতে মূলত ৫ বছর পর পর সরকার বৃদ্ধি করেছেন, কিন্তু এবারেই প্রথম যে স্বাধীনতার পর দীর্ঘ ১১ বছর যাবৎ তাদের বেতন বৃদ্ধি হয়নি। ২০১৫ সালে সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছিল, এরপর আর সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হয়নি। আমরা জানি যে আমরা সরকারি চাকরিজীবী না হলেও আমরা দেখছি যে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং অন্যান্য জিনিসপত্র, বাসা ভাড়া মানে সেই তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সে জায়গা থেকে এটি আসলে দীর্ঘদিনের সরকারি চাকরিজীবীদের একটি দাবি এবং সরকারেরও একটি প্রক্রিয়ার মধ্যে ছিল। এটি নিয়ে অনেকবার বিগত সরকারগুলি উদ্যোগ নিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার এসে একটি পে কমিশনের জন্য, পে স্কেলের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটি এটির চূড়ান্ত একটি সুপারিশ করে গেছিলেন, কিন্তু নতুন সরকার আসার পর এটি আবার একটু যাচাই বাছাইয়ের জন্য, পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের আরেকটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদন গতকাল তারা চূড়ান্ত করেছেন তাদের সুপারিশ। এই সুপারিশে মূলত তারা সব গ্রেডের চাকরিজীবীদের জন্য বা বাংলাদেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী আছেন, তাদের সকলের জন্য ১০০% বেতন বৃদ্ধির তারা সুপারিশ রেখেছেন। এটি মূলত প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে তারা এটি ক্যাবিনেটে উপস্থাপন করবেন। সেটি ক্যাবিনেটে চাইলে এটি কম বেশিও করতে পারেন। এইভাবেই এই ১০০% সুপারিশটা এসেছে এবং প্রয়োজনীয়তাটা আসলে আমরা উপলব্ধি করতে পারতেছি যে দ্রব্যমূল্যের যে অবস্থা এবং বর্তমানে একজন সরকারি চাকরিজীবী যারা ২০ গ্রেড চাকরি করেন, চাকরির এন্ট্রি লেভেলে আপনার ৮,০০০ টাকা বেতন পান, তারা ৮,২০০ টাকা বেতন পান। এটা তো আসলে তাদের জন্য মূল বেতন, তাদের এই মূল বেতন এটা দিয়ে তাদের জীবন আসলেই আমরা সরকারি দপ্তরগুলোতে গেলে তাদের বোঝা যায় কঠিন অবস্থা চিত্রটা। সরকারি কর্মীদের বেতন বাড়ানোর ফলে সরকারের মোট ব্যয় কতটা বাড়বে, আর এই অতিরিক্ত অর্থের যোগান আসলে কোথা থেকে আসবে? এটা তো আসলে মূল অতিরিক্ত অর্থের যোগান এবং এই সরকারের ব্যয় তো প্রায় ১০০ কোটি টাকার মতো সরকারের ব্যয় বেড়ে যাবে এবং এটি নর্মালি মূলত অর্থ বছরের শুরুতেই সরকার যে বরাদ্দ রাখে বাজেট থেকেই তার সেটি দিতে হয়। এটি জনপ্রশাসনের কোডে কিছু অর্থ বরাদ্দ রয়েছে ইতিমধ্যে এবং সরকার তো বর্তমান অর্থমন্ত্রী এবারের বাজেট যেদিন ঘোষণা করেন তিনি সেদিনই বলেছেন তার বাজেট বক্তৃতার মধ্যে তিনি বলেছেন যে আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করব এবং এটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে তিনি বলেছিলেন। এটা নিয়ে একটা আলোচনা আছে যে সর্বশেষ সুপারিশে ২ ধাপে এটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, যে প্রথম ধাপে তারা মূল বেতনটি দেবেন এবং পরবর্তীতে তাদের যে বাড়ি ভাড়া সহ যে ভাতাগুলি আছে সেটা দেওয়া হবে। এভাবেই সুপারিশটা এসেছে এবং অর্থমন্ত্রী তো এটা স্পষ্ট জানিয়েছেন যে চলতি বছরের পহেলা জুলাই থেকে এটি কার্যকর করবে বলে বর্তমান সরকার এটি প্রতিশ্রুতি দিয়েছেন। এই বেতন বাড়ানোর পরও যদি বাজারে পণ্য এবং সেবার দাম বেড়ে যায়, তাহলে আসলে এই বেতন বৃদ্ধির সুবিধাটা তারা কতটুকু ভোগ করতে পারবেন? আসলে বেতন বৃদ্ধির সুবিধা যদি বেড়ে যায় তাহলে তো আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে কীভাবে সুবিধাটা ভোগ করবেন। এটা তো বিশেষ করে বেসরকারি চাকরিজীবী যারা তারা তো কিছু বাড়বে, কিন্তু আসলে আমাদের মতো যারা বেসরকারি চাকরিজীবী তাদের কি হবে? আমাদের তো আর বেতন বৃদ্ধি হচ্ছে না তাদের মতো। একই সাথে সরকারি চাকরিজীবীরা বলছেন যেহেতু এটা 11 বছর ধরে বৃদ্ধি হচ্ছে না,
তারা বলছেন যে আসলে এই সরকার এসে 3টা কমিটি হয়ে গেছে, যে প্রথম একটি কমিটি সুপারিশ করেছে, তখন বাজারে একটা সাউন্ড এসেছে যে তখন 100 থেকে 142%, 40% বেতন বৃদ্ধির একটা প্রস্তাব করা হয়েছিল। তো সরকারি চাকরি বলছেন যে ভাই আমাদের কত খবর শোনার পরেই তো বাজারে মূল্য অলরেডি বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু তাদের আসলে কার্যকর হয়নি। এরপর আরেকটি কমিটি গঠন করেছেন, আজকে আমরা রিপোর্ট লিখেছি, আমরা সাংবাদিক যখন এটা সুপারিশ করে যখন এটা প্রস্তাবনা আসে তখন তো আমাদের রিপোর্ট লিখতে হয়। তারা আমাদের উপর আসলে প্রচুর বিরক্ত যে আপনারা এত রিপোর্ট লেখেন কেন, যে এই রিপোর্ট আসলে আমাদের তো সচিব কমিটির মতো একটা কমিটির সুপারিশ এবং এটা শেষ দিনের বৈঠক, এটা তো আমাদের রিপোর্ট, এটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমাদের পত্রিকার জন্য, এবং এটা প্রচুর পাঠক এই রিপোর্টের জন্য আছেন। আজকে সমকালে এই রিপোর্টের সর্বাধিক পঠিত এটি রিপোর্ট। কিন্তু এগুলো আসলে এই যে যদি মূল্য বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে অলরেডি তারা এই যে 2-3 দফা আলোচনা, এর মধ্যে আবার আরেকটি কমিটি গঠন করা হয়েছে সচিব কমিটির, এটা যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে সময়টা আরও কম হয়ে আসতো। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে আরও একটি 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে শুধু জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের বেতনটি আবার যাচাই বাছাইয়ের জন্য। তবে আমি গতকাল কথা বলেছি, যারা সচিব কমিটিতে ছিলেন এরকম একাধিক সদস্য বলেছেন যে আসলে আমরা এখানে কিন্তু গতকাল যে সুপারিশটা চূড়ান্ত করা হয়েছে, এখানে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের জন্যও সুপারিশের তারা নিয়ে কাজ করেছেন, তাদের বেতন বৃদ্ধির বিষয়টিও আলোচনা করেছেন, তাদেরটাও তারা এখানে পর্যালোচনা করে একটা সুপারিশের আওতায় মানে রেখেছেন। এরপরেও আসলে কেন এই কমিটি গঠন করা হয়েছে, এটা কমিটির সদস্যরা, এবং এটা তো আসলে নতুন আরেকটা কমিটি আরও কিছুদিন কাজ করবেন, এরপরে এটা বাস্তবায়ন প্রক্রিয়ায় যাবে। এর মধ্যে আসলে বাস্তবায়ন হতেও কিন্তু এর মধ্যেও কিন্তু আবার সরকারি কর্মকর্তারা যেভাবে বলছেন তাদের কথাই তো এর মধ্যে আবার একটা দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়ে যাওয়ার আরেকটা শঙ্কা তৈরি হয়ে গেছে অলরেডি। তাহলে আসলে বেতন বৃদ্ধি হবে কত টাকা, এর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেল কত, এটাও আমার মনে হয় যে খাদ্য মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয় সহ এটা আসলে অ্যানালাইসিস করা উচিত যে এটা কিন্তু থাকে অন্যান্য দেশে মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির উপর, এটা ইকুয়েশনের উপর, পরিসংখ্যানের উপর বেতন ভাতাটা বৃদ্ধি হয়ে থাকে না। আমাদের দেশে এটা আসলে হয় না, যে মূল্যস্ফীতির উপর নির্ভর করে আমাদের বেতনটা আসলে ঠিক হওয়া উচিত, সরকারি কর্মকর্তারা এটা বলেন। কিন্তু এইটা হলে বরং আরও যৌক্তিক হতো যে মূল্যস্ফীতি কীভাবে বৃদ্ধি হচ্ছে এবং সে পরিমাণ একজন কর্মচারী তার জীবনযাপনের জন্য কতটুকু সুবিধা পাচ্ছেন। তাহলে কিন্তু তার যদি যথাযথ সুবিধা পেয়ে তিনি এই কাজটা করতে পারতেন, তাহলে আমরা যে অনিয়ম, ঘুষ, নানা রকম অভিযোগ শুনি সরকারি দপ্তরে সেবা নিতে গেলে, সেই বিষয়গুলির ব্যাপারেও সরকার কঠোর অ্যাকশন নিতে পারতেন। তাদের এখন তো সরকারি কর্মকর্তা যেটা তাদের কর্মচারী লেভেলের কর্মকর্তারা তো বলতেন আমরা ভাই একবার ঈদে বাড়ি গেলে দ্বিতীয়বার বাড়ি যাওয়ার চিন্তাই করতে পারি না, টিকিট কাটতে পারি না, একবার বাড়ি যেতে গেলে তো আমাকে 3 মাসের বেতনের টাকা জমাতে হয়। বিশেষ করে যেগুলো দূরের জেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বা বিশেষ করে দূরের যে জেলাগুলি, তারা মনে স্বপ্নের মতো যে একটা আসলে আমাকে জমায়ে কিছু টাকা, যারা সৎভাবে জীবনযাপন করেন, যারা শুধু বেতনের টাকা দিয়েই সংসার পরিচালনা করেন, তাদের জন্য আসলে অনেক কঠিন কর্মচারী লেভেলের তার জীবনযাপন, যে বেতন তার এই বর্তমান বেতন কাঠামোয় তার জীবন পরিচালনা করা। এটি যেহেতু এখনও সুপারিশ, তো এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের কোন দিকটা আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দেখা উচিত? একটু যেহেতু এটা তো আসলে সুপারিশ, আরও একটি সুপারিশ ছিল, সেই সুপারিশ থেকে এখানে কমিয়ে আসছে, 40% কমানো হয়েছে। এখানে আগে যে কমিটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, যে পে স্কেল কমিটি যেটা সুপারিশ করে গেছিলো, তার আগে ছিল 100 থেকে 140%, 40% বৃদ্ধির কথা বলেছিল, এখন 100%-এর কথা বলেছে। এখন এটা মূলত সিদ্ধান্তটা তো সরকার, যেহেতু এটা অনেক বড় একটু অর্থের ব্যাপার, এটা মূলত সরকার তার সক্ষমতার উপর এটা বিবেচনা করতে পারেন। সরকার এটাকে আসলে শুধু তো বেতন আবার ঘোষণা করলেই হবে না, সরকারের সেই সক্ষমতাটাও থাকতে হবে। এবং এখানে IMFও কিছু কথা বলে গেছেন যে এটা এই বাস্তবায়নটা কীভাবে হবে। তো সরকার এটা আসলে আরও কিছু যোজন বিয়োজন করতে পারলে মন্ত্রিসভার, তো এটা সর্বোচ্চ অথরিটি, এটা তাদের ক্ষমতা আছে। এবং এই কমিটি বলেছেন যে আমরা যে সুপারিশটা করলাম এটা চাইলে মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা এটা পরিবর্তন করতেও পারেন, এটা তাদের এখতিয়ার। এটা মন্ত্রীরা আলোচনা করেই মূলত চূড়ান্ত সিদ্ধান্তটা, আমরা আশা করি তারা বলেছেন যে এখন যেহেতু সুপারিশ, এটা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে খুব আগামী সপ্তাহের মধ্যে এটা জমা দিতে পারেন। এরপরে ক্যাবিনেট বৈঠকে আলোচনা হলে আমরা আশা করি জানতে পারবো, এবং সরকারি চাকরিজীবী সহ দেশের সাধারণ মানুষ জানতে পারবেন আসলে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছেন। দেলোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সঙ্গেই থাকুন।